अरे ये तृणमूल नेता लोग क्या है? আচমকা যেভাবে আমাকে রাস্তায় ধরে হিচড়ে আমাকে আবাসনের অফিসে নিয়ে যাওয়া হলো। তৃণমূলের সব আইনজীবী মানে শাসক দলের লিগ্যাল সেলের আইনজীবী রাত্রিবেলা যে পুলিশ তুলে নিয়ে গেল এবং তারপর অকথ্য নির্যাতন করলো। তৃণমূলরা মেরেছে। খোঁজ 24 সত্যের খোঁজে সত্যের সাথে। নমস্কার, খোঁজ 24 আপনাদের স্বাগত। এই নতুন সরকার মানে বিজেপি সরকার একটা প্রস্তাব নিয়ে এসছে, শাসকের আইন নয় আইনের শাসন হবে। হ্যাঁ, এই অঙ্গীকার এই সরকার করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আগের সরকারের যারাই সমালোচনা করেছে, সে অম্বিকেশ মহাপাত্র হোক, শিলাদিত্য হোক, আরামবাগ টিভির শফিকুল ইসলাম হোক, বঙ্গ টিভির রোজিনা রহমান হোক, সন্ময় বন্দ্যোপাধ্যায় হোক এবং এমনকি শোভন দে হোক, কাউকে কেস দিতে এবং জেলে নিয়ে যেতে ছাড়েনি। আমরা একের পর এক ক্লিপিং আপনাদের দেখাচ্ছি। ভারতবর্ষের মধ্যে 85টা ব্লক আছে, আমি জানি আপনি কি করেন। আপনি ধরে রাখুন তো, ধরুন ও মাওবাদী করে ধরে লোকে। আমি জানি এখানে 4-5 জন ঢুকেছেন, কোনো মাওবাদী চলবে না, মাওবাদী চলবে না। अरे ये तृणमूल नेता लोग क्या है? मैं जो तृणमूल हूँ ना, वो लोग तो पार्टी बदल सकता है, झंडा धर सकता है, लेकिन उसका मन में तृणमूल नहीं है। आप तृणमूल करते हैं? मैं तो तृणमूल में विश्वासी हूँ, लेकिन इस घटना में दीदी का क्या क्षति हो गया दीदी को पता नहीं। अगर उस मुख्यमंत्री ने कहा कि माओवादी है तो हम सब लोग ही माओवादी। বাড়িতে কি অবস্থা, তার দুটো একটা মেয়ে একটা ছেলে, তাদের তামা না খেয়ে মরবে, আর 14 দিনে কে ওকে খাওয়াবে? আচমকা যেভাবে আমাকে রাস্তায় ধরে হিচড়ে আমাকে আবাসনের অফিসে নিয়ে যাওয়া হলো, তারপরে সেখানে বসিয়ে মারধর করা হলো, জোর করে লিখিয়ে নেওয়া হলো এবং তারপরে থানা থেকে পুলিশকে ডেকে আমাকে থানায় পাঠিয়ে দেওয়া হলো। তারপরে থানাতে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে আমাকে অ্যারেস্ট করানো হলো, তারপরে আমাকে লকআপে পাঠিয়ে দেওয়া হলো। এই যে পর্বটা যখন আমার চলছে তখন আমি প্রায় একাই, এবং আমি আমার সেক্রেটারি সুব্রত সেনগুপ্ত লকআপের মেঝেতে বসে ভাবছি এরপরে কি, এরপরে তো আমাদের মুখ দেখানোর কোনো উপায় নেই। তারপরে যখন পরের দিন 13 এপ্রিল বিকালবেলা যখন আমরা জামিনে মুক্ত হলাম, মুক্ত হয়ে যখন কোর্ট চত্বরে পা রাখলাম, তখন দেখি শুধু সংবাদ মাধ্যম নয়, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গবেষক, শিক্ষক, শিক্ষাকর্মীরাও পর্যন্ত সেখানে উপস্থিত হয়ে গেছে। আমার সেই যে ভয়, আমি যে একাকী, সেইখান থেকে আমার আস্তে আস্তে ভয়টা কমতে শুরু করলো। আমরা তো 3 জন জেলে ছিলাম, আপনারা জানেন। আমি, আমার রিপোর্টার সুরাজ আলী খান এবং আমার ওয়াইফ আলিমা খাতুন, তাকেও জেলে থাকতে হয়েছিল। একদম, তুমি তো দেখেছো, দেখো আমরা ব্রিগেডেই থাকি, ওটা প্রেসেরই সব ক্যামেরা স্ট্যান্ড করে সবাই দাঁড়িয়ে থাকে। মানে সেই মতে আমার মোবাইলে ক্যামেরা স্ট্যান্ড করে আমার ক্যামেরা পার্সন দাঁড়িয়েছিল। তো ব্রিগেডে হঠাৎ দেখছি লয়ারদের সব জমায়েত হচ্ছে। তো সেক্ষেত্রে আমার ক্যামেরা পার্সন যেমন দাঁড়িয়েছিল তেমন 4-5 জন মানে মহিলারা এসে ক্যামেরা পার্সনকে বলছে, এই তুই আমাদের ভিডিও করছিস জমায়েতের, ওই দেখিয়ে বলে তাকে মাটিতে ফেলে, মানে বাইকের ওখানে যে বাইকগুলো দাঁড় করানো থাকে ফেলে তাকে কলার ধরে মারধর, চড় থাপ্পড় মানে মেরে তার গায়ের উপর। জমায়েতটা কারা করছিল? জমায়েতটা পরে জানতে পেরেছি যে তৃণমূলের সব আইনজীবী মানে শাসক দলের লিগ্যাল সেলের আইনজীবী, তারা রাজ্য সরকারের বিরুদ্ধেই জমায়েত করছিল। 2019-এর 17ই অক্টোবর সম্ভবত রাত্রিবেলা যে পুলিশ তুলে নিয়ে গেল এবং তারপর অকথ্য নির্যাতন করলো। এই ঘটনার প্রেক্ষাপটটা ছিল চাকরি চুরি, চাকরি জালিয়াতি। 2019-এর অক্টোবর মাসে কিন্তু তখনও চাকরি জালিয়াতি, পার্থ চট্টোপাধ্যায় এপিসোড, অপাকাণ্ড আসেনি, তখন কেউ সেভাবে জানতো না, অনেকেই আলোচনা করতো, জানতো না। কিন্তু আমি একটা খবর পেয়েছিলাম, আমি সেগুলো তথ্য প্রমাণ দিয়ে ডকুমেন্ট দিয়ে একটা একটা করে দেখিয়েছিলাম আমার ইউটিউবে। আজকে প্রমাণিত হয়েছে চাকরি চুরি হয়েছে, কিন্তু আমাকে সেদিনকে কিন্তু শেষ পর্যন্ত এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এফআইআর করালেন রঘুনাথপুরে তার তৃণমূল যুব কংগ্রেস নেতাকে দিয়ে, পুরুলিয়াতে নিয়ে গেল, 3 দিন জেল খাটলাম, বেরিয়ে এলাম। তো ফলে আলটিমেটলি উই প্রুভ টু বি ট্রু যে আমরাই শেষ কথা বলেছি, আমরা ঠিক কথা বলেছি। সরকারের সমালোচনা কেউ করতেই পারে, বিশেষ করে সাংবাদিকরা, কিন্তু সেই সমালোচনা পর্যবেক্ষণ না করে যদি সরকার তাদের কেস দিয়ে দেয়, তাদেরকে হ্যারাসমেন্ট করে, তাহলে কিন্তু সরকার কোথাও যেন তাদের নিজস্বতা হারিয়ে ফেলে। কারণ সরকার সবসময় ভয় দেখাতে চায়। ওই তৃণমূলরা মেরেছে। আপনাকে কি করেছে? আমাকে ঘাড় ধাক্কা দিয়েছে, আমার আমারও দুটো
গা গুঁতো দিয়েছে, আপনার মুখে মেরেছে বল শুনলাম। মুখে মেরেছে, এই যে আমাকেও মেরেছে। কখন এসেছিল রাতে ওরা? ভোর 4:30। কিন্তু সরকার যদি সেই সমালোচনাগুলি দেখে পর্যবেক্ষণ করে যদি দেখেন এটাকে রেকটিফাই করা দরকার এবং এই ভুলগুলো শুধরানোর দরকার, তাহলে কিন্তু একটা গুড গভর্নেন্স করা যায় এবং সুন্দর সরকার চালানো যায়। আমি আশাবাদী যে এই সরকার সেটা করবে, অযথা কাউকেই হ্যারাস করবে না, মানে ভয় দেখানোর রাজনীতি এই সরকার করবে না, এটুকু আমি আশাবাদী। আজকে ইডি ধরছে, তবে আমরা জানতে পারছি অপার কাণ্ডের 49 কোটি টাকার কাহিনী এখন জানতে পারছি, কিন্তু তখন তো আমরা আজ থেকে 3 বছর আগে থেকে ইউটিউবে আমরা চেঁচাচ্ছি। এইবার সরকার ওই সমালোচনাগুলো শুনে তাদের নিজেরা দেখবে কিভাবে তারা রেকটিফাই করতে পারে। তার জন্য আপনারা ক্রেডিট নিতে পারেন যে আমরা দেখিয়েছি বলে এটা হয়েছে, সেটা আলাদা ব্যাপার, সেটা সরকার কি করে হ্যান্ডেল করবে সেটা সরকারের ব্যাপার। তবুও আমি বলছি, কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করা কখনোই উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে একটি আবেদন রাখতে চাই, নিরক্ষরতা ও দারিদ্র্য এই দুটি যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু সমাজে দুষ্কৃতি তৈরি হয়, ক্রিমিনাল তৈরি হয়। আপনারা দেখেছেন আগের সরকার কিভাবে বিদ্যালয়গুলোর অবস্থা একদম ধূলিসাৎ করে দিয়েছে। সেই জন্যই সারা পশ্চিমবাংলায় কাটাকাটি, খুনোখুনি, সিন্ডিকেট রাজ এটাই তৈরি হয়েছে। আমি সেই জন্যই এই সরকারকে আবেদন করব যাতে আমাদের বিদ্যালয়গুলো আবার পুনরবস্থায় ফিরে আসে, যথাযথ শিক্ষার মান উন্নত করা হয় এবং দারিদ্র লোক মানে দারিদ্র সীমার থেকে মানুষকে উপরে নিয়ে আসতে হবে, কাজ দিতে হবে, স্কিল তৈরি করতে হবে, তাহলে কিন্তু একটা ভালো রাজ্য তৈরি করা যাবে। আমার বিশ্বাস যে এই সরকার সেই পদক্ষেপ নেবে এবং আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে। নমস্কার। খোঁজ 24, সত্যের খোঁজে, সত্যের সাথে।